গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের আজকের কল রেকর্ডিংয়ে আপনারা যেই ঘটনাটা শুনতে চলেছেন, এই ঘটনা আপনাদেরকে ভাবাবে ভয় আসলে কি। একটি মেয়ে কলেজের ছুটির আগে তার বান্ধবীদের সাথে ঘুরতে যায় একটি অ্যাবান্ডন প্লেসে, এবং সেখানে মেয়েটি একটি ডাক শুনতে পায়। কে ডেকেছিল মেয়েটিকে? তার একদিন পর থেকেই কেন সবকিছু পাল্টে গেল মেয়েটার জীবনে, শুনবো আজকের কল রেকর্ডিংয়ে। আর আজকের কলে আমাদের সাথে নিজের জীবনের এক ভয়ানক সত্যি ঘটনা শেয়ার করেছেন দুর্গাপুর থেকে সুপ্রিয়া। তো আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দেবেন। আর আপনারাও যদি চান সুপ্রিয়ার মতো আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইভেন্টস অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা ঘোষলি কল রেকর্ডিং নিয়ে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো সুপ্রিয়া, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো অরিত্র? আমিও ভীষণ ভালো আছি। বেসিক্যালি তোমার সাথে আজকে আমি সেকেন্ড টাইম কথা বলছি। এর আগে সেভাবে কখনো কথা হয়ে ওঠেনি তোমার সাথে। তো হ্যাঁ। আমি আজকের ঘটনায় তো অবশ্যই যাব, তবে তার আগে তোমার ব্যাপারে কিছু জেনে নেবো, যে তুমি কোথায় থাকো বা গল্পওয়ালার সাথে তোমার পরিচয় কি করে হলো। আমি থাকি এখন কাজের সূত্রে কলকাতায়। আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর। আর গল্পওয়ালা আমি ইউটিউব থেকে ভূতের গল্প শুনতে আর এসব একটু ইন্টারেস্ট আছে বলে আমি গল্পওয়ালাটা শুনতে শুরু করি। সেখান থেকেই তোমার সমস্ত ঘটনাগুলোই আমার খুব ভালো লাগে। আর সেখান থেকে আমার ইচ্ছে জাগে যে আমার লাইফে যে ঘটনাটা ঘটেছে সেটাও আমি সবাইকে শোনাবো। তার জন্য আমি তোমার সাথে কন্ট্যাক্ট করি। তো তুমি বললে যে তোমার বাড়ি দুর্গাপুর, আর যখন তুমি আমাকে ঘটনাটা পাঠিয়েছিলে, আমি যদি খুব ভুল না করি, এই ঘটনাটাও খুব সম্ভবত দুর্গাপুরেই ঘটেছে, তাই তো? হ্যাঁ, এটাও দুর্গাপুরেই ঘটেছে। তো ওটাই আমার মনে পড়ে গেল হঠাৎ করে। তো যাই হোক, তো যেই ঘটনাটা ঘটেছে, তুমি আমায় যেটা লিখে পাঠিয়েছিলে, কিছুটা ভয়েসেও পাঠিয়েছিলে, তো আমি কিছুটা শুনেছিলাম। শোনার পরে আমি ব্যাপারটার যে হরিফিক ফিলিংটা রয়েছে, আমি সেটার বজায় রাখতে আমি আর পুরোটা শুনিনি। আমি চেয়েছিলাম যে একদম লাইভ কল রেকর্ডিংয়েই তোমার কাছ থেকে পুরো ঘটনাটা শুনবো। তো আমি বেশি কথায় আর যাচ্ছি না, একদম সরাসরি ঘটনা কোথা থেকে শুরু হয়েছিল একদম শুরু থেকে বলো। খুব সম্ভবত 3 থেকে 4 বছর আগে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, 3 থেকে 4 বছর আগে 2021-এ এই ঘটনাটা ঘটে। তো একদম শুরু থেকে বলো কি হয়েছিল, একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরোটা বিশ্লেষণ করবে, যাতে কোথাও কোনো কিছু বাদ না যায়, কারণ আমি জানি এই ঘটনাটা গল্পওয়ালার শ্রোতাদেরকে ঠিক কতটা ভয় পাওয়াতে চলেছে। একদম শুরু থেকে বলো। তো 2021-এ যখন আমি যখন স্টার্ট করি, তখন আমার দুর্গাপুর ওমেন্স কলেজ, অনেকেই নাম শুনে থাকবে, ওখানে আমি ভর্তি হই। তো যেহেতু আমার বাড়ি দুর্গাপুর থেকে একটু দূরে একটা গ্রামে, উখড়া বলে, তো ওখান থেকে যাতায়াতের সেরকম ব্যবস্থা ছিল না, তাই আমি ওখানে একটা হোস্টেলে থাকি। তো হোস্টেলে থাকলে আমাদের 3 বান্ধবী ছিলাম, তো আমাদের মধ্যে কথা হতো। আর ওমেন্স কলেজের ওই রোডটা নিয়ে সবারই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, যে ওখানে রাত্রেবেলায় একটা সাদা চাদর মুড়ি দেওয়া কাউকে দেখতে পাওয়া যায়, আর সে সবারই কাছে লিফট চায়, আর অনেক সময় অনেকে দেখেওছে। তো ওইটা শোনার পর আমাদের বান্ধবীদের মধ্যে এবং আমার মধ্যে, আমার যেহেতু একটু ওইসবের প্রতি ইন্টারেস্ট আছে, হরর ফিল নেওয়ার বা হন্টেড প্লেস দেখার আমার খুবই ইচ্ছে, আর এগুলো আমার সাথে ছোটবেলাতেও ঘটেছে। তো এই জন্য আমি ওই জায়গাটায় যাব বলে ঠিক করি। আমার সাথে আমার একটা বান্ধবী আর একটা ওরই বান্ধবী ছিল, তিথি। ও বলে ঠিক আছে, কারণ আমি স্কুটি চালাতে পারি না, আমি প্রচন্ড পরিমাণে ওইসবে ভীতু, স্কুটি চালাতে প্রচন্ড ভয় পাই।
আর যেহেতু তিথি বললো ঠিক আছে আমি স্কুটি চালিয়ে নিয়ে যাব। আমরা ওয়ার্ডেনকে না বলে রাত 12টার সময় বেরোই, কারণ রাত্রেবেলায় শুনেছি ভালো ওগুলোনের অনুভূতি পাওয়া যায়, অনুভব করা যায় ওগুলোকে। যাই, গিয়ে দেখে আসি কি হয়। তা আমরা সবাই মিলে যাই। অনেকের মুখেই শুনেছি যে ওখানে রাত 12টা 12:30টার পর কিছু না কিছু একটা ফিল করা যায়। আমরা গিয়েছি অনেকক্ষণ। আমাদের ওমেন্স কলেজের অপোজিট রাস্তাতে একটা গাছ আছে, ওই গাছটার নিচেই যা ঘটনা ঘটার ঘটে। তো ওই গাছটার নিচে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি, যেহেতু আমরা 3জন মেয়ে ছিলাম, আমাদের অতটাও সাহস নেই যে গাছটার নিচেই দাঁড়াবো। একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে 5 মিনিটের মতো আমরা 3জনের মধ্যে গল্প করেছি। তিথি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল যে চলো সুপ্রিয়া দি এখানে থেকো না, রাস্তায় যত না মানুষের থেকে, তো ভূতের থেকে মানুষের বেশি ভয় হয়। তো বলছে চলো, কারণ এখানে অনেকে ড্রিঙ্ক করে পেরোচ্ছে। তো আমরা ওই জন্য চলে আসি। আমরা ওমেন্স কলেজ থেকে আবার যখন ফিরবো, দুর্গাপুর সিটি সেন্টারে আমাদের হোস্টেলটা ছিল, তো আমরা আবার ওটা নিয়ে টার্ন হয়ে ফিরবো। তো রাউন্ড টার্ন যখন নিচ্ছি, আমার পেছন থেকে আমার ডাকনাম সোনা, মনে হলো কেউ সোনা বলে ডাকলো হালকা করে। যখন তোমার ডাকনাম ধরে ডেকেছে? হ্যাঁ, আমার ডাকনাম ধরে ডেকেছে। আচ্ছা, তোমার যে নিকনেমটা রয়েছে, হ্যাঁ, আমার বাড়ির লোক বাদে কি বাইরের কেউ জানতো? বাইরের কেউ বলতে আমার আশেপাশে যারা থাকে তারাই জানতো যে আমার ডাকনাম সোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো ডাকনাম ধরে ডেকেছে। এবং আমার যে তিথি বা শ্রেয়া ছিল তারাও কিন্তু আমাকে ওখানে সোনাদি বলেই ডাকছিল। সুপ্রিয়াদি থেকে সোনাদি নামটা ওরা সব থেকে বেশি ইউজ করে, যেহেতু ছোট। তো আমাকে ডেকেছে, আমি পেছন দিকে তাকিয়েছি, কারণ যেহেতু তোমাকে যদি আমি ডাকি যে অরিত্র, তো তুমি নিশ্চয়ই পেছন দিকে ঘুরে তাকাবে। আমি কিন্তু কাউকে দেখতেও পাইনি, কিছুই না। তখন আমার মনে হলো মনের ভুল, কিন্তু যখন দেখেছো তখন আমার গাটা জলের মতো একটা হয়ে গেল। মনে হলো যে কিছু একটা হলো, কিন্তু আমি তো আর অতটা বুঝতে পারিনি যে কি হচ্ছে না হচ্ছে। সচরাচর আমি চলে আসি আমার হোস্টেলে। তারপর দিন থেকে আমাদের কলেজ ছুটি। তো কলেজ ছুটিতে আমি এবারে, আমার ছোটতেই বিয়ে হয়ে যায়, আমার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, শুনলে হাসবে। তা আমি শ্বশুর বাড়ি চলে যাই। আমার কলেজ আমার শ্বশুর বাড়ি থেকে, আমি শ্বশুর বাড়ি চলে যাই। ওটা হচ্ছে বাঁকুড়া তিলুরি গ্রামে। আমি শ্বশুর বাড়িতে গিয়ে সকালটা আমার কোনো রকমের প্রবলেমও হয়নি, কোনো কিছুই না। সকালটা ভালো করেই কাটিয়ে দিই। বিকেল বেলায় সবাই চা নিয়ে বসে। গ্রাম সাইডে একটা আছে যে সন্ধ্যা টাইম হলে চা নিয়ে বসে, আর চা নিয়ে বসে সবাই গল্প করছে ডান টাইপের কিছু একটা ওয়ার্ড ইউজ করে, যেগুলোকে ডাকখিনি বলে। গ্রাম সাইডে ওগুলো অনেকের আসছে। কি বললে, আরেকবার বলো। ডাকখিনি যেগুলোকে বলে, যারা মাথা নিচু, মানে নিচের দিকে করে পাটা উপর দিকে করে হাঁটে। আচ্ছা, গ্রাম সাইডে ওগুলো আছে। তো ওটা নিয়ে আলোচনা হচ্ছে। তখন আমি হঠাৎ বলে ফেলি যে হ্যাঁ, ডান তো খুব ভালো, ও তো মানুষের কোনো ক্ষতি করে না, যারা ওদেরকে ক্ষতি করে তাদেরই ক্ষতি করে। তখন ওটা নিয়ে আমার শাশুড়ির সাথে কিছু একটা কনভারসেশন নিয়ে একটা কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটিটা এত লেভেলে চলে যায়, আমি আমার শাশুড়ি আমার থেকেও যথেষ্ট হেলদি, আর আমি তখন আরো পাতলা ছিলাম। তখন আমার ওয়েট ছিল ওই 42 কিংবা 43। আমি আমার শাশুড়িকে হাতে করে ফলস সিলিং এর ওখানে তুলে দিই গলা ধরে। কি বললে? আমি আমার শাশুড়িকে গলাটা ধরে ফলস সিলিং এর ওখানে তুলে দিই। তুমি সিরিয়াসলি এই কথাটা বলছো? মানে তুমি তোমার শাশুড়িকে গলা ধরে ফলস সিলিং এর উপরে তুলে দাও? হ্যাঁ, আমি আমার শাশুড়িকে গলা ধরে ফলস সিলিং এর উপর তুলে দিই। আমাকে যখন আমার হাজবেন্ড, আমার দেওর বলেছে, আমি তখন নিজেও বিশ্বাস করিনি, কারণ তখন আমি নিজে তো ছিলাম না। তারপর সবাই আসে, ওনাকে নামানো হয়। আমাকে 1 চোট দিয়েছিল, আমি অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই। তারপর আমাকে যখন হয় তখন আমি আবার পুরো ফাইন,
আমার কোনো প্রবলেমও নেই, কিছুই নেই। আমাকে সবাই বললো যে কোনো হাওয়া লেগেছে বা কিছু, তো ঝাড়ফুঁক, আমাদের গ্রাম সাইডে মানে অনেকেই থাকে বাড়িতে বাড়িতে ঝাড়ফুঁক জানে। ও কিছু একটা মন্ত্র বলে দিল, একটা নুন নিয়ে এলাম, নুনটাকে পড়ে দিল যে নুনটাকে জলে দিয়ে খেতে হবে, তাহলে এই হাওয়া লাগা নজর লাগা এগুলো চলে যাবে। তো আমাকে নুন পড়ে দিয়েছিল, আমি নুনটা এসে খেয়েছিলাম। খেয়ে ঠিকঠাক 2-1 দিন মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু তার মধ্যেও আমার একটা ভাব চলে এসেছিল, আমার প্রচন্ড রাগ হতো। কেউ কিছু কথা যদি আসতেও বলে তাও আমি রেগে যাব। আমার একটা ছেলে ছিল 3 বছরের, সে যদি আমাকে বলছে মা ফোনটা দাও, আমি তাকে ফোনে করে মাথায় মেরে দিচ্ছি, এরকম পরিমাণে রাগ। আমি কাউকে সহ্য করতে পারতাম না। তো তখন থেকে শুরু হয় আস্তে আস্তে যে রাগটা কেন বাড়ছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা আমার রাগ বেড়ে যাচ্ছে। তারপর একদিন রাত্রেবেলায় আমি 2:30 ওরকম টাইমে, গ্রীষ্মকাল ছিল যেহেতু, রাত্রে ছাদে সবাই বসে থাকে, শুয়ে থাকে। আমাদের তো গ্রাম সাইডে অতটা নয়, তো কারেন্ট চলে গেছিল, আমরা ছাদে বসেছিলাম, সবাই শুয়েছিল। আমি বসে বসে কিছু পাখি উড়ে যাচ্ছে, রাত্রেবেলায় নিশাচর পাখিরা উড়ে যায়, সেগুলো আমি পর্যবেক্ষণ করছি। হঠাৎ করে আমি যাই না, আমি নিশাচর পাখি উড়ে যাওয়া পর্যন্ত আমার নিজের মনে আছে যে আমি পর্যবেক্ষণ করছিলাম। তারপর আমাদের বাড়িতেই পোষা পায়রা ছিল, ওরা রাত্রেবেলায় ডাকাডাকি করে। ছাদের ঘরে রাখা ছিল, একটা পায়রা বের করে আমি খেয়ে নিই। কি বলছো? একটা পায়রা বের করে আমি মাথাটা যখন কামড়েছি, তখন আমার হাজবেন্ড উঠে দেখেছে। আমার হাজবেন্ড প্রচন্ড ভীতু, তো দেখে পরে বলছে এটা কি। আমি একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? হ্যাঁ বলো। দেখো, আমি এতদিন এত ঘটনা শুনেছি, অনেকের কাছেই শুনেছি। বিং ভেরি অনেস্ট, আমি একটা সত্যি কথা তোমার কাছে জানতে চাই। এটা রেকর্ড হচ্ছে বলে না। হ্যাঁ বলো। এটা সত্যিই ঘটেছে? মানে তুমি সত্যিই বলছো যে তুমি পায়রা কামড়ে খেয়েছো? হ্যাঁ, আমি পায়রা কামড়ে খেয়েছি। এরপরে আরেকটা জিনিস শুনবে, সেটাও হয়তো কারোর সাথেই ঘটেনি যেটা আমার সাথে ঘটেছে। এর জন্য আমার শারীরিকভাবে অনেক ক্ষতি হয়েছে, অনেক দিন এটা চলেছে, ইভেন এখনো পর্যন্ত এটার রিয়াকশন আমার উপর আছে। তারপর কি হলো? পায়রাটা করার পর ওরা সবাই ওই পায়রাটাকে তো আর করতে পারেনি, আমি মাথাটার ওখানটা পুরোটা কামড় দিয়ে দিয়েছিলাম রক্তটা খাওয়ার জন্য। এবারে আমাকে সবাই বলেছে কি হয়েছে, তোকে চল মন্দিরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে গিয়ে পুজো করলে ঠিক হয়ে যাবে। আমাকে সকালে যখন সবাই মিলে মন্দিরে নিয়ে গেল, আমি যথারীতি গেলাম, পুজো হলো, এসে আবার বাড়িতে ঠিকঠাক করলাম। তারপরের দিন দুপুর 3টের সময়, তখন রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম, রাস্তা দিয়ে পেরোতে পেরোতে সবাই বসে আছে। আমার জানি না যে আমার কি হয়েছিল, হঠাৎ করে আমার মনে হলো ওই কালো মুরগি দেখেছো, মোরগ গুলো যেগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো মোরগটা আমার চাই, মানে আমার চাই বলতে আমি ওকে খাবো, এটা আমার ইচ্ছে হয়েছিল। আমি ধরেছি, আমি কামড়াতে যাব, তখন সবাই চলে আসে। তখন থেকে আমাকে 3 দিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, একটা রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। কারণ আমি এরকম যদি করতে থাকি, ওটা যেহেতু পাড়াগ্রাম, ওখানে অনেকে মোরগ মুরগির চাষ করে, এবার লোকের ক্ষতি হবে। 3 দিন আমাকে বাড়িতে বন্ধ করে শিকল দিয়ে রাখা হয়েছিল। যখন ওটা করা হয়, আস্তে আস্তে আমার খাবারের পরিমাণটা কমে যায়। আমার শুধু তখন এইটুকু মনে আছে, আমি যখন ঠিক অবস্থায় থাকতাম, তখন আমি প্রচন্ড পরিমাণে রাগ করতাম, জিনিসপত্র ভাঙতাম, ইভেন আমি যাকে সামনে পেতাম ধরে মারা থেকে শুরু করে গালাগালি সমস্ত কিছু করতাম। সবাই ভাবে যে এটা হচ্ছেটা কি, তাহলে কি আমি খেপে গেলাম। ফার্স্ট ওরা ভেবেছিল আমি খেপে গেছি,
তো এটা নিয়ে ডাক্তার সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছিল, সে রিপোর্ট যদি তুমি চাও আমি তোমাকে পাঠিয়ে দেবো। সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছিল, বললো না এনার মাথায় কোনো সমস্যা হয়নি, কিন্তু এনার হয়তো কোনো ডিপ্রেশনের মধ্যে চলে গেছে হালকা, তার জন্যই অন্ধকার ঘরে থাকছে বা চিৎকার করছে। এবারে ডাক্তারের কাছেও বলেনি যে আমি ওগুলো খেয়েছি। পরবর্তীকালে আরো দিন যত যায় আমি শয্যাশায়ী হয়ে যাই, বিছানায় শুয়ে থাকি। যখন উঠি একটা পুরো পাতলা মানুষ, খাবার দাবার ছাড়া বিছানায় শুধু জলটুকুও খাচ্ছি না, শুয়ে থাকছি, ঘুমাচ্ছি। যখন উঠছি তখন কিন্তু আমার সামনে আমার হাজবেন্ড, আমার শ্বশুর কেউ থাকতে পারছে না, আমি কিন্তু তাদেরকেও মেরে দিচ্ছি। আমি এতটা পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে গেছি। তারপর একটা মন্দিরে আমাকে নিয়ে যাওয়া হয়। মন্দিরে নিয়ে যাওয়ার পর তখন আমাকে একটা, ওখানে যে পুরোহিত ছিল, নিমাই কালী মন্দির, তো নিমাই ঠাকুর বলে যে এর মধ্যে কিছু একটা হয়েছে, তার জন্য এটা হচ্ছে, তো তুমি একে নিয়ে যাও, আমি ইয়ে করে দিলাম, আর কিছু হবে না। বাড়িতে এলাম, বাড়িতে এসে যেমন থাকার সেরকম ভাবে আমি থাকছি, কোনো প্রবলেমও হয়নি। আর পায়রা বলো, পায়রাগুলো উঠছে। কিন্তু তখন একটা প্রবলেম শুরু হয় আমার মধ্যে, যে আমি বাড়ির কাউকেও সহ্য করব না, বা কেউ এলেও আমি তাকে সহ্য করতে পারছি না। আমি পুরো অন্য একটা মানুষে পরিণত হয়েছিলাম, যে আমার কোনো কিছু ভালো লাগে না, বাড়ির লোককেও ভালো লাগে না, ইভেন আমার যে নিজের ছেলে তাকেও ভালো লাগে না। আমি আমার নিজের ছেলেকে, আমি তোমাকে ফটো পাঠিয়ে দেবো, আমার নিজের ছেলেকে 3 বার কামড়েছি। ওকে তো কামড়ে খেতে পারছি না, চেঁচাচ্ছে যখন লোক চলে আসছে কেউ না কেউ, আমি ওকেও কামড়েছি 3 বার। এটারও আমার কাছে প্রমাণ আছে। ওর একটা জায়গায় স্টিচ পড়ে গেছিল, এখনো ব্ল্যাক স্পটটা আছে। তো এটা চলতে থাকে। তখন সবাই, গ্রামের সবাই মিলে বলে যে ঠিক আছে চলো তাহলে তোমাকে একটা মুসলিম ওঝার কাছে নিয়ে যাবো, কারণ এগুলো নাকি মুসলিম ওঝারা সব থেকে ইয়ে করে। তো মুসলিম ওঝার কাছে যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে নিয়ে যেতে আমার হাজবেন্ড, আমার দেওর, আমার শ্বশুর, আমার কাকা শ্বশুর গেছিল। ওখানে শ্মশানে নিয়ে যাওয়ানো হয়েছিল। হ্যালো, তো শ্মশানে নিয়ে যাওয়ার পর, তুমি বলো, আমি শুনছি। শ্মশানে নিয়ে যাওয়ার পর কিছু একটা করেছিল। ওখানে করার পর বাড়ি এসে কিছুটা 3-4 মাস আমি ঠিকঠাক ছিলাম। তারপর থেকে আমার শুরু হয় আমার শারীরিক যে সমস্যা। আমি যখন বলছি পায়রার মাংস খেয়েছি, সেগুলো তো আমার স্টমাকের পক্ষে একটা হেভি ওয়েট জিনিস হয়ে গেছে। রক্তটা আমরা সাধারণত সমস্ত কিছু রান্না করে খাই, সেটা একটা সহজপাচ্য বিষয়, কিন্তু এটা তো হেভি ওয়েট। তো আমার পরবর্তীকালে আমার একটা কিডনি এখন কেটে বাদ দিতে হয়েছে। কিডনির প্রবলেম হয়, স্টমাকে নানা রকমের প্রবলেম। তো শরীরটা পুরো ইয়ে হতে হতে একদিন হয়, সবাই রয়েছে, সবারই সামনেই আমি একটা গল্প করছি যে হ্যাঁ আমার সাথে এটা হচ্ছে। তো আমি কেন এখনো পর্যন্ত বেরোতে পারছি না, তখনও কিন্তু আমার কিছুটা জিনিস মনে ছিল যে হ্যাঁ বেরোতে পারছি না। তাই তো তখন হঠাৎ করে আবার আমার দাঁতি লাগা শুরু হয়, আর হয়তো মরো অবস্থা শুরু হয়, যেটা আমি শুনেছি। আমি তখন আমার সেন্স ছিল না, কিছু না। আমার হাজবেন্ড আমাকে নিয়ে নানা রকম জায়গায় যায়, ডাক্তাররা আমাকে জবাব দিয়ে দিয়েছিল যে একে বাঁচানো যাবে না। আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, নিয়ে এসে আবার আমাকে ওই খাটের মধ্যেই শুইয়ে দেওয়া হচ্ছিল। আমি না কথা বলতে পারতাম, না কিছু করতে পারতাম। তো তখন সবাই চিন্তা করে যে এই মেয়েটা তো এতদিন ঠিকঠাক ছিল, তো হলো কি। আমার বান্ধবী যে বললাম শ্রেয়া, তখন
আমাকে ফোন করে। তো আমার হাজবেন্ড ফোনটা তুলে বলে, তোরা কি কিছু করেছিস? আমার হাজবেন্ড এটা জিজ্ঞেস করে যে তোরা কিছু করেছিস, যে উঠতি বয়সী সব মেয়ে, কোথাও গিয়ে যদি কিছু করেছিস বা কোনো জায়গায় গিয়েছিস তো সেটা বল, তাহলে সেখানে গেলে যদি কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আমার হাজবেন্ড ফোন করে তখন শ্রেয়া বলে যে দাদা আমরা এর দিকে গেছিলাম ঘুরতে, তো কোনো কিছু কি হয়েছে? সেদিন তো সুপ্রিয়াদিও কিছু ফিল করেনি, আমরাও কিছু ফিল করিনি, আমরা চলে এসেছিলাম। তখন আমার শ্বশুর ওই কথাটা শোনার পর বলে যে ঠিক আছে, আমাদের ওখানেই রাঙামিতে বলে একটা জায়গা আছে বাঁকুড়াতে, তো ওখানে নিয়ে যাওয়া হয়। আমাকে ওরকম অবস্থাতেই নিয়ে যাওয়া হয়। তো আমাকে নিয়ে যাওয়ার পর ওখানে যে একটা কি বলবো সাধু টাইপ লোক ছিল আর একটা মহিলা ছিল, ওরা বলেছিল আমার নাকি এটা আমি মানে ফোপোস যেটা হয় মানে হৃৎপিণ্ডের ওই অংশটা নাকি কোনো একটা গাছের ডালে বাঁধা আছে, যার জন্য আমার এরকম অবস্থা পড়ে আছি, আমি শুয়ে আছি। তোমার আর হৃৎপিণ্ডের অংশ গাছের ডালে বাঁধা আছে মানে আমি বুঝতে পারলাম না। মানে ওরা যেটা ওদের ভাষায় বলেছিল, গ্রাম্য ভাষায়, যে আমার আঙ্গাস আর ফোপোসটা কেউ একটা গাছের ডালে বেঁধে রেখেছে। তো ওই জন্যই আমার শরীর খারাপ, আর ওই জন্যই ওই যে বেঁধে রেখেছে সেই চালনা করছে আমাকে। তার যখন ইচ্ছে হচ্ছে তখনই আমি হচ্ছি, আবার সে যখন চাইছে না তো আমি করছি না। তখন ওরা বলেছিল যে আমার হাজবেন্ডরা যে এখান থেকে কি করা হবে, তো বলছে কি কোথাও গিয়েছিল, মানে সাধারণত বলে যে কোনো কিছু যদি খারাপ জায়গা বা হন্টেড প্লেসে যাওয়া হয়, সেখানে যদি পেছন দিকে কেউ ডাকে তাহলে পেছন দিকে ঘুরে নাকি তাকাতে নেই, তাহলে নাকি সেইটা তোমার মধ্যে খারাপ এফেক্ট ফেলে। আর ওখানে ওই হন্টেড প্লেসটাকে বাড়াবা দিতে ওখানেরই কিছু তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করে ওটাকে আরো বাড়িয়ে রেখেছে। আমরা যেহেতু 3টে মেয়ে গেছিলাম আর সাহসের মধ্যে আমার একটু সাহসটা যেহেতু বেশি ছিল, তাই আমার মধ্যে ওটা করেছিল, কিন্তু সাকসেসফুলি করতে পারে। মানে সাকসেসফুলি করতে পারেনি, তাতেই তোমাকে দিয়ে পায়রা খাইয়ে দিয়েছে, তোমাকে দিয়ে মানে মোরগ মানে খাইয়ে দিয়েছে। সাকসেসফুলি করলে আমাকে মেরে দিত বা আমার দ্বারাই কাউকে মার্ডার করা হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে দিয়ে কাউকে মার্ডার করানো হতো বা আমাকেই মেরে দিত। সাকসেসফুলি করতে পারেনি বলে আমি এখনো পর্যন্ত তোমার সাথে কথা বলতে পারছি, মানে আমি এখনো পর্যন্ত জীবিত আছি। ওই উমেন্স কলেজের পাশেই একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা তৈরি হয়েছে, যেখানে কিছু বাজে জিনিস নিয়ে সমস্ত করা হয়। জানো তো, যেখানে নেগেটিভিটি থাকে সেখানে যদি আরো কোনো নেগেটিভিটি আসে তাহলে তারা দুজন মিলে আরো জিনিসটাকে হাই পাওয়ার করতে শুরু করবে, সেটাই সেখানে হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত সেই ইয়েতে আমার আস্তে আস্তে সংসার জীবন যেটা সেটা ভেঙে যায়। এখন আমার ডিভোর্সের কেস চলছে। ডিভোর্সের কেস চলছে? হ্যাঁ, ডিভোর্সের কেস চলছে। তোমার বাচ্চার বয়স এখন কত? আমার বাচ্চার বয়স হচ্ছে এখন 8 বছর। তো তোমরা ডিভোর্সের চিন্তা ভাবনা না করে তো জিনিসটাকে সলভ করারও চিন্তা করতে পারতে। সলভ করার চিন্তা? তুমি তো বলছো সে সলভ করার চিন্তা, এটাতেও একটা এরকমই এফেক্ট হয়েছে যে কোনো কিছুই না। এখন আমার হাজবেন্ড পুরোপুরি আমার অপোজিট, না কারো কথা শোনে না কিছু, সে এখন ব্ল্যাক ম্যাজিকের আন্ডার। আমি এখন কলকাতায় একটা স্কুলে জব করি আর আমি আমার নিজের খরচ নিজেই চালাচ্ছি।
বলছি, আমার তো হাজবেন্ড তোমার এখন হাজবেন্ড যে ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে বা সে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড, এটা তুমি জানলে কি করে? আমি এটা জানলাম কারণ আমি কিছুদিন আগে পর্যন্ত যে মানুষটা আমার সাথে থাকতো, সমস্ত কিছু ওই ঘটনাটার পরও আমার যখন কিডনি অপারেশন হয়েছে বা সমস্ত কিছু হয়েছে তখন কিন্তু আমার পাশ থেকে চায়নি। আফটার 1 year এমন কিছু হয়নি যে আমাদের ডিভোর্সের মতো জায়গায় চলে যাবে। হঠাৎ করে একদিন থেকে কথা বলা বন্ধ, কোনো কন্ট্যাক্ট নেই। তো অটোমেটিক্যালি আমার সন্দেহ হয়েছে। আমি একটা মন্দিরে গেছিলাম, ওখানে গিয়ে দেখিয়েছি। তো ওখানে গিয়ে আমাকে বলেছে যে আমার হাজবেন্ডকে কেউ বশীকরণ করে রেখেছে যে আমার সাথে যাতে সম্পর্কটা না টেকে। দেখো, আমি তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, সবকিছুকেই একটু কিছুটা হলেও, আমি জানি আজকের দিনে অনেক পডকাস্ট আসছে, অনেক কিছু আসছে যেখানে মানুষ এই বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক এই সমস্ত জিনিস নিয়ে অনেক বেশি অ্যাওয়্যার, ঠিক আছে? তো তুমি হয়তো এক জায়গায় গেছো, সেখান থেকেও তোমাকে বলা হয়েছে যে তোমার হাজবেন্ডের ওপর বশীকরণ করা হয়েছে। তবে আমি তোমাকে একটা কথা বলবো যে যখন তোমাদের এতদিনের সম্পর্ক, 14 বছর বয়সে তোমার বিয়ে হয়, তারপরে তোমাদের একটা বাচ্চা রয়েছে, তো শুধুমাত্র একজন মন্দিরের পূজারীর কথায় বা কারোর ইনফ্লুয়েন্সে এসে এরকম একটা কনক্লুশনে তোমার চলে আসাটা উচিত নয় যে তোমার হাজবেন্ড ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড আছে বলেই যে তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে বা সেটা নিয়ে ডিভোর্সের ফাইল তোমাদের চলছে, কেস চলছে, সবকিছু এইরকম ভাবে একটা জিনিস শেষ হয়ে যেতে পারে। তুমি একজনের কথা শুনেছো, তুমি আরো 2 জনের কাছে যাও, আরো 3 জনের কাছে যাও, দরকার পড়লে তুমি তোমার হাজবেন্ডের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করো। কারণ তুমি তো নিশ্চয়ই দেখোনি যে তোমার হাজবেন্ড অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে বা অন্য কোথাও কোনো কিছু করছে। ওকে, অ্যাট্রাক্টেড হয়েছে এবং নিজের মা বাবার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, ওই মেয়েটা ছাড়া আদার্স কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আর ওই মেয়েটা হচ্ছে যে আমার এই ক্ষতিটা করেছিল। তো সেখান থেকে তোমার উচিত যে, দেখো এখনো তো তোমাদের ডিভোর্স মানে হয়ে যায়নি, আমি সাজেস্ট করব যে তুমিও চেষ্টা করো কোনোভাবে, যে কারণ এভাবে হাল ছেড়ে দিলে তো খারাপটাই জিতে যাবে, তাই না? সেটা তো জানি, কিন্তু অরিত্রা আমি তো এখানে মানে সেরকম ভাবে যেখানে গিয়ে আমার 100% সাকসেসফুলি কাজটা হবে সেটা নয়। আমি এমনও এক জায়গায় গিয়েছিলাম মুসলিম ওজার কাছে, যেখানে আমি 5,000 টাকা খরচ করে এসেছি কিন্তু কোনো কাজ হয়নি। এক্স্যাক্টলি, আমি তোমাকে ওটাই বলার চেষ্টা করছি যে আজকের দিনে কিন্তু মানুষ অনেক বেশি সচেতন, ঠিক আছে? তুমি ভুল জায়গায় গেছো, তুমি ভালো কারোর কাছে তুমি যেতে পারতে, ভালো কারোর কাছে বলতে ইন দ্য সেন্স, তুমি সবার প্রথমে আমার এটুকুই সাজেশন যে তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলো। কারণ নিজের জন্য না হলেও তোমার ছোট একটা বাচ্চা আছে, তার কথা চিন্তা করে তোমার একবার ফ্যামিলির সবাইকে নিয়ে, কারণ ফ্যামিলির প্রত্যেকের ইচ্ছায় তোমাদের বিয়েটা হয়েছিল, এরকম নয় যে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছো। ফ্যামিলির সবার ইচ্ছায়, তার বাড়ির লোকের ইচ্ছায়, তোমার বাড়ির লোকের ইচ্ছায়, সবার ইচ্ছায় তোমাদের বিয়েটা হয়েছিল। তাহলে ফ্যামিলির সবাইকে নিয়ে বসে কথা বলো, তার সাথে কথা বলো যে তোমার মানে এখানে শুধুমাত্র দেখো, আজকে তোমরা ডিভোর্স তোমাদের হয়ে গেলে, ঠিক আছে, তোমরা তোমাদের মতন তোমাদের লাইফটা আলাদা করে হয়তো গুছিয়ে নেবে, যেহেতু তুমি সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সে অন্য লাইফে ব্যস্ত হয়ে গেছে, তোমরা হয়তো নিজেদের লাইফটা নিজেদের মতন গুছিয়ে নেবে। কিন্তু কোথাও না কোথাও বাচ্চার কথাটাও তো চিন্তা করাটা ভীষণ দরকার, কারণ তার লাইফেও এফেক্টটা পড়বে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে প্যারানর্মাল ইনসিডেন্ট যাই হয়ে থাকুক না কেন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক, আলটিমেটলি তাকে তো তার বাচ্চার কথাও চিন্তা করতে হবে, তাকে তো তার বাচ্চার কথাটাও ভাবতে হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার একটাই সাজেশন তোমার প্রতি, যে এত সহজে হাল ছেড়ে দিও না। আমি তোমাকে বলছি না কোনো তান্ত্রিক গুণিন ওর কাছেই যেতে, ঠিক আছে, আর শুধুমাত্র যে বশীকরণই হবে, এই হবে ওই হবে। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলেছি, সে আমার সাথে মানে এটা নিয়ে কোনো কথা বলতেই ইচ্ছে নেই। এমনকি একটা বাবার তো ছেলের প্রতি টান থাকে, সে টানটাও নেই। ওই জন্যই সবারই মানে একা শুধু আমার নয়, সবাই আমাকে এটাই বলছে যে ওকে হয়তো বশীকরণ করে রাখা হয়েছে। তখনই আমি একজনের কাছে গেছিলাম যে কি হয়েছে, সেও বললো। আবার একটা মুসলিম ওঝার কাছে গেছিলাম যে এটা হয়েছে, সে আবার 5,000 টাকা নিয়েছে, একটা কি করে দিল, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি এখন ছেড়ে দিয়েছি যে হ্যাঁ, যেটা ভগবান
ইয়ে করবে সেটা হবে, আর ডিভোর্সটা হবে না সেটা আমিও জানি, কারণ আমারও ইচ্ছে নেই যে হ্যাঁ একটা সম্পর্ক ভেঙে, সব থেকে বেশি আমার ছেলের জন্য। হ্যালো। ঠিক আছে, যদি আমি তোমাকে একটা কথা বলতে পারি যে হ্যাঁ। দেখো, প্রথমত কথা, যারা প্রথমেই এরকম টাকা চার্জ করে নেয় না, এই যে তুমি বললে 5,000 টাকা নিয়ে নিয়েছে, প্রথমত কথা যদি সত্যি এরকম অকাল্ট ইস্যুস হয়ে থাকে, যদি এরকম হ্যাঁ। তন্ত্রক্রিয়া কোনো কিছু হয়ে থাকে, বশীকরণ থেকে শুরু করে যে কোনো রকম তন্ত্রক্রিয়া, যেমন বিদ্বেষণ হতে পারে, অনেক রকমের ক্রিয়াই তো হয়, তো সেরকম হ্যাঁ। যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমি বলবো যে যদি এটাই 100% সত্যি হয়ে থাকে যে তার উপর বশীকরণ করে তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করানো হয়েছে, তাহলে আমি তোমাকে সাজেশন দিতে পারি যে আমার পরিচিত এরকম কিছু মানুষ আছে, তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো একবার। ঠিক আছে, তুমি যদি আমার নাম করে কথা বলো, ঠিক আছে, হ্যাঁ। তারা হয়তো প্রথমে টাকার কথা বলবে না, বাট ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি দেখো টাকার বিনিময়ে তারা কাজ করে, ঠিক আছে, কিন্তু অবশ্যই। হ্যাঁ, কিন্তু তুমি আগে তার প্রবলেমটা বলো। ইনফ্যাক্ট তুমি এটাও বলতে পারো যে আমি ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল নই, তুমি এরকমই বলবে যে আমি ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল নই, ঠিক আছে, আমি আমার পরিবারটাকে বাঁচাতে চাই, ঠিক আছে, আমার মনে হয় তারা তোমার হেল্প করবে। সেরকম হলে যদি তুমি তাদের সাথে কথা বলো, বলে আমাকে অবশ্যই জানাবে, আমি তাদেরকে না হয় বলবো যাতে যতটা সম্ভব রিকনসিডার করা যায় তোমার ব্যাপারটা, আমি তাদেরকে রিকোয়েস্ট করব। কিন্তু আমার খুব Please, খারাপ যদি লাগলো। এটা হয় খুব ভালো হবে, কারণ আমি এরকম, তুমি যেটা বললে না, আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল নই, আমি একটা বেসরকারি স্কুলে কাজ করি, সেখান থেকে আমি 7,000 টাকা পাই, আর আমি টিউশন পড়িয়ে আরো 4,000 টাকা, এতে আমি কলকাতা বাজারের মতন জায়গায় একটা রুম রেন্ট নিয়ে থাকছি। ঠিক আছে সুপ্রিয়া, আমি অবশ্যই আমি তোমাকে নাম্বার দেবো দুজনের, ঠিক আছে, তুমি আগে দুজনের সাথে কথা বলো, কথাটা ঠিক বলে আছে। তাদেরকে জানাও যে আমার এরকম সমস্যা হয়েছে। আমি অরিত্রদার সাথে একটা পডকাস্ট করেছি, অডিও পডকাস্ট করেছি, তো অরিত্রদাকে আমার সমস্যাটা জানিয়েছি। ইনফ্যাক্ট অরিত্রদা আমাকে আপনাদের কাছে রেফার করেছে, তো তুমি কথা বলে আমাকে জানাও, দেখো তারা কি বলছেন। তুমি বলবে যে আমি বেশি টাকা কোথাও খরচা করতে পারবো না, কিন্তু আমি আমার পরিবারটাকে বাঁচাতে চাই, ঠিক আছে, ঠিক আছে। তুমি দেখো। আমি আমি আমার দিক থেকে চেষ্টা করবো, দেখো আমি কথা দিতে পারছি না যে হ্যাঁ এটা হয়েই যাবে, বাট হ্যাঁ। আমার সত্যি কথা বলতে গেলে যে খুব খারাপ লাগলো এই কথাটা ভেবে যে তোমার একটা 8 বছরের বাচ্চা আছে, সে এখনো পর্যন্ত সেই ম্যাচিউরিটি লেভেলে যায়নি যে সেই জিনিসটাকে একসেপ্ট করে নেবে যে তার বাবা তার দিকে দেখে না। তো আমার এটা ভেবে খুব খারাপ লাগছে, তো সেই কারণেই আমি তোমাকে বললাম যে আমি তোমাকে একজনের নাম্বার দেবো, ঠিক আছে, আশা করি তুমি দেবদীপ বাবুর নাম শুনেছো, উনি অ্যাস্ট্রোলজি এবং অ্যাঞ্জেল হিলিং, হ্যাঁ উনি অ্যাস্ট্রোলজি এবং অ্যাঞ্জেল হিলিং এর সাথে যুক্ত রয়েছেন। আমি দেখবো, যদি দেখো এটা তখনই সম্ভব যদি সত্যিই তোমার হাজবেন্ডের ওপর কোনো রকম ক্রিয়া, বশীকরণ এই সমস্ত জিনিস হয়, ঠিক আছে? করা হয়ে থাকে। যদি করা হয়ে থাকে, এবার সে যদি নিজের ইচ্ছায় জিনিসটা করে থাকে, ধরো তার উপর এরকম কোনো ক্রিয়া হয়ইনি, কিন্তু সে আর তোমার সাথে থাকতে চাইছে না, ঠিক আছে, সেই প্রবলেমের রেজলিউশন আলাদা। বাট তার উপর যদি কোনো খারাপ তন্ত্রক্রিয়া হয়ে থাকে, সেইখান থেকে তাকে বের করার রেজলিউশনও কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে তোমাকে আগে তাদেরকে পুরো প্রবলেম বা পুরো সমস্যাটা খুলে জানাতে হবে, জানানোর পর দেন দেখো তারা কি বলছে, বলে তুমি আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। ওকে? তো না, থ্যাংক ইউ, দেখো যদি তোমার কাজ হয়, তোমার পরিবারটা বেঁচে যায়, তাহলে তুমি তখন থ্যাংক ইউ বলো, বাট টু বি ভেরি অনেস্ট আমার সত্যি খুব খারাপ লাগলো। মানে আমি আজকের ঘটনাটা শুনে আমি জানি না, হয়তো তোমার ঘটনাটা ভীষণ বড় কোনো ঘটনা ছিল না, বাট স্টিল তুমি যেই ফেজের মধ্যে দিয়ে গেছো, তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে, মানে আমার সত্যি কথা বলতে গেলে আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, ঠিক আছে, যেখানে পজেশনের কেস আছে, যেখানে অনেক রকমের অ্যাফেকশনের কেস আছে, কিন্তু তারপর মানে আফটার পজেশন বা আফটার এই ঘটনাগুলো তোমার সাথে যেটা ঘটেছে সেটা ভীষণ আনএক্সপেক্টেড, আমি এটা এক্সপেক্ট করিনি। ইনফ্যাক্ট তুমি আমাকে এটা মেসেজ বা কলে বলোও নি যে তোমার সাথে এরকম কোনো কিছু হয়েছে। তো ঠিক আছে সুপ্রিয়া, আমি চেষ্টা করবো, তোমাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আজকে এই কলটা শেষ হওয়ার পরেই তোমাকে আমি নাম্বার দিচ্ছি, তুমি তাদেরকে জানাও তোমার সমস্যাটা, ঠিক আছে? তো আশা করি ভগবানের ইচ্ছায় ভালোই হবে যা হবে। আর থ্যাংক ইউ, তোমার এতটা মনের জোর নিয়ে তুমি এরকম একটা ফেজ দিয়ে যাওয়ার পরেও যে তুমি এরকম ভাবে তুমি তোমার লাইফের ঘটনা আমার সাথে শেয়ার করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি মানে কুর্নিশ জানাচ্ছি তোমার সাহসকে, তোমার বিলিফ সিস্টেম বা তোমার মানে মনের জোরকে। আশা করি তোমার সাথে যা হবে ইন ফিউচারে ভালোই হবে। যে মনের জোরটা সেদিন বেড়ে গেছে যখন 2011-তে আমার মা মারা গেছে। আমি এখন, আমার না আছে মা, না আছে বাবা, না আছে ফ্যামিলির কেউ,
আমার মানে বাপের বাড়ি বলতে কিছু নেই। ঠিক আছে, আমি দেখছি, মানে দেখো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব হ্যাঁ। আমি অবশ্যই চেষ্টা করব। আমি নিজে পার্সোনালি দরকার পড়লে আমি একবার ওনাদের সাথে কথা বলবো তোমার ব্যাপারটা নিয়ে। আজকে তো অনেকটাই রাত হয়ে গেছে, আমি তোমায় হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে। পাঠিয়ে রাখছি। তুমি আগামীকাল অবশ্যই ফোন করবে, যার নাম্বার ঠিক আমি আছে। তোমাকে দেবো। তুমি ফোন করে তার সাথে কথা বলে আমাকে জাস্ট একটা ছোট্ট মেসেজ করে দিও যে তোমার সাথে তার কথা হয়েছে, আমি তার সাথে পার্সোনালি তারপর কথা বলে নেবো। ওকে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, তুমি তোমার হ্যাঁ। জীবনের এই ঘটনাটা শেয়ার করলে তার জন্য। আর তোমাকেও থ্যাংক ইউ, তুমি শুনলে ঠিক এত আছে। ব্যস্ততার মাঝেও। না না, অবশ্যই এটাই আমার কাজ, ঠিক আছে, এটাই আমার কাজ। আর আমি চেষ্টা করব যাতে আমি কোনো রকম ভাবে যদি আমি তোমাকে হেল্প করতে পারি তাহলে ভীষণ খুশি হব, আমি নিজেও ভীষণ খুশি হব। এনিওয়েজ সুপ্রিয়া, অনেক রাত হয়েছে আজ, মানে আমি সত্যি ভীষণ ইমোশনাল হয়ে গেছি আজকে তোমার ঘটনাটা শুনে, আর আমার পার্সোনালি ভীষণ খারাপ লাগলো। যাই হোক, তুমি অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি তোমাকে এক্ষুনি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, আর আগামীকাল তুমি একবার তার সাথে কন্ট্যাক্ট করে আমাকে অন্তত একবার জানিও। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আমিও তাকে একবার নক করে দেবো। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আবার পরে কখনো কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের আজকের ঘোষলি কল রেকর্ডিং? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করে দেবেন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নেবেন, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানে শেষ করছি। শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।